আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করছি। বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে অবহিত করার জন্য এখন আমার এই ভিডিও কন্টেন্টস। কিছুক্ষণ পূর্বে বাংলাদেশের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠকে বসেছেন। অন্যদিকে সেনাবাহিনীর আর এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যিনি আর্মড ফোর্সের 3টি বাহিনীর সঙ্গে সমন্বয় করে থাকেন, তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে গেছেন। দুই সেনা কর্মকর্তা রাষ্ট্রের দুই গুরুত্বপূর্ণ উইংয়ের প্রধানের সঙ্গে এখন বৈঠকরত অবস্থায়। অন্যদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রো ভিসির একটি ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। তিনি সেখানে কান্না করে বলতেছেন যে হেলমেট বাহিনী এসে আমাদের মারধর করছে, আমাদের ঠেকাতে কেউ আসে না। জাতীয় পার্টির একজন গুরুত্বপূর্ণ নেতা বললেন, পুলিশের সামনে আমাদের অফিস গুড়িয়ে দেওয়া হচ্ছে, আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, কেউ আমাদের ঠেকাতে আসছে না। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ আর এক নেতা বললেন যে আমাদেরকে শুধুমাত্র জাতীয় পার্টি নয়, সেনাবাহিনী, পুলিশ আমাদেরকে নির্দয়ভাবে মেরেছে। এবং সাবেক ডাকসু ভিপি গণপরিষদের সভাপতি নুরুল হক নুরুর স্ত্রী বললেন, শেখ হাসিনা আমলেও কখনো এমন নির্যাতনের শিকার তিনি হননি। সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটা অনুষ্ঠানে গিয়ে বলছেন, শেখ হাসিনা আমলেও এত জটিল পরিস্থিতি তিনি কখনো উপলব্ধি করেন নাই, এমন কঠিন পরিস্থিতির মোকাবেলা তিনি করেছেন। এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ সাহেব তিনি বলেছেন, যারা জুলাই যোদ্ধাদের উপর আক্রমণ করেছে তাদের ইউনিফর্ম খুলে ফেলতে হবে, ভারতীয় পতাকায় মুড়ে তাদেরকে বিদেশে পাঠিয়ে দিতে হবে। ভয়ঙ্কর অস্থির সময়। এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে তীব্র ক্ষোভ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১ নামক একটা অরাজনৈতিক সংগঠনের অনুষ্ঠানে আক্রমণ করা হয় দেশের খ্যাতিমান সাংবাদিক, শিক্ষক এবং মুক্তিযোদ্ধাদের। তাদেরকে উদ্ধারের নামে ডিবি অফিসে নিয়ে তাদেরকে বরং উল্টা সন্ত্রাস দমন আইনে চালান দিয়ে দেওয়া হয়। এই রকম ভয়ঙ্কর পরিস্থিতি একটার পর একটা ঘটছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটা চিত্র ফুটে উঠেছে যে একটি রাজনৈতিক দলের সভা থেকে বাড়ি ফেরার পথে 3 জন পথিমধ্যে খুন হয়ে গেছেন। ঢাকায় বিভিন্ন স্থানে হঠাৎ করেই আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের মিছিল চলছে। এই ভয়ঙ্কর অস্থির সময়ে নির্বাচনের প্রস্তুতি কেমন সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাচ্ছি। কদিন পূর্বে ব্র্যাক ইউনিভার্সিটির একটা ইনস্টিটিউট সার্ভে করেছেন। ব্র্যাক ইউনিভার্সিটি কোনোভাবেই আওয়ামী লীগ মনোভাবাপন্ন বা কোনো পক্ষ আশ্রিত নয় বলে তাদের একটা সুনাম রয়েছে। সেখানে তাদের যে রিপোর্টটি, সেই রিপোর্টটাকে বলে আমি বিষয়টা আসছি। বিএনপিকে ভোট দেবেন এমন কথা বলেছেন 12% মানুষ, যদিও তারা কিছুদিন পূর্বে বলেছিলেন তারা 16.3% মানুষ কিছুদিন পূর্বে বলেছিলেন বিএনপিকে ভোট দিবেন। বর্তমানে সেটা কমে 12% পৌঁছেছে। জামাত ইসলামীকে ভোট দেবেন এমন কথা বলেছিলেন 11.3% মানুষ, বর্তমানে সেটা কমে 10% পৌঁছেছে। এনসিপিকে ভোট দেবার কথা বলেছিলেন 2%, সেটা বেড়ে 2.3% এসেছে। আওয়ামী লীগকে ভোট দেবেন এভাবে প্রকাশ্যে মুখ খুলেছেন 7.03% মানুষ। আর কাকে ভোট দেবেন এটা পরিষ্কার করে বলেননি 14% মানুষ। এবং 48% মানুষ বলেছেন আমরা এখন সিদ্ধান্ত নেইনি। ভোট কাছাকাছি, সার্ভেতে যাবার সময় দেশের পরিবেশ যা, তাতে যারা বিএনপি মনোভাবাপন্ন বা জামাত মনোভাবাপন্ন অথবা এনসিপি মনোভাবাপন্ন তাদের তো কোনো সংশয় থাকার কথা না। তাদের কথিত অভিযোগ 16 বছর তারা নির্যাতনের শিকার হয়েছেন। কাজে তাদের পছন্দের দলকে তারা ভোট দেবেন, এটা খুবই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটা প্রকাশ করতে তাদের দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। একটি নির্বাচন মনিটরিং সংগঠনের প্রধান বলেছেন যে 14% মানুষ বলেছে আমরা এখন কাকে ভোট দেব বলবো না। তারা মনস্থির করেছেন কিন্তু মুখ খুলতে চাননি। অনুমেয় যে তারা এমন একটি দলকে ভোট দিতে চান যেটা প্রকাশ করলে তার উপর মব হামলা হতে পারে, সেই ভয়ে তিনি আতঙ্কিত, সে কারণে তিনি মুখ খুলতে চান না। সঙ্গত কারণে সেই দলটি আওয়ামী লীগ বা আওয়ামী লীগ অ্যালায়েন্সের ভিতর হবে, এটাই স্বাভাবিক। কারণ বিএনপি, জামাত
জাতীয় পার্টি এনসিপি করলে তারা তো মুখ খুলে বলতে তাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না, কারণ দেশের পরিবেশ এখন সবটাই তাদের পক্ষে অনুকূলে। এর বাইরে যে 48% যারা বলছেন আমরা মনস্থির করিনি, এটা কি বিশ্বাসযোগ্য? একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বাংলাদেশের রাজনীতিতে কাকে ভোট দেবেন এটা তার মনের ভিতর নেই, এটা বিশ্বাসযোগ্য না। তিনি কথা বলতে চাননি সম্ভাব্য বিপদ আশঙ্কা থেকে। না হলে প্রাপ্তবয়স্ক মানুষ তার হৃদয়ে তার মনে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের প্রতি তার ভালোবাসা, বিশ্বাস অথবা অনুভূতি রয়েছে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত যেটাই হোক না কেন। এই 48% লোক মুখ খুলতে চাননি যে 14%। আর আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে 7%। এটা নিয়ে হয় 69%। এর ভিতরে কিছু পয়েন্ট রয়েছে, সব মিলে 70%। এই 70% মানুষ, 70% মানুষকে ভোটে পাওয়া যাবে না, এটা ইলেকশন কমিশনের কারো কারো অ্যানালাইসিস এবং বাংলাদেশের ভোট নিয়ে যারা বিশ্লেষণ করে থাকেন তাদের অ্যানালাইসিস। একাধিক স্থানীয় সরকার বিশেষজ্ঞ ভোট নিয়ে যারা বিভিন্ন সময় জরিপ করে থাকেন তাদের সঙ্গে আলোচনা করে বোঝা গেছে 70% মানুষ সামনে যে ভোট হতে যাচ্ছে, যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে বলে এখন পর্যন্ত প্রচারণা রয়েছে, তাতে তারা অংশগ্রহণ করবে না। তাহলে অংশগ্রহণ করছে কতটুকু? বিএনপি, জামাত, এনসিপি 12%, 10%, 2%। এর সঙ্গে যদি আমি তাদের যে প্লাস রয়েছে, পয়েন্ট প্লাস, সেটাকে ধরি তাহলে 30%। তাহলে 30% ভোটারদের ভোটকে রেখে, 30% ভোটারের ভোটকে মাথায় রেখে নির্বাচনের আয়োজন করতে হবে বর্তমান সরকার এবং নির্বাচন কমিশনকে। 70% ভোটারকে বাদ দিয়ে 30% ভোটারদের নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে তাদের। নির্বাচন কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা, তিনি কমিশনার নন কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞ, তিনি বলছেন এই 30%ও সকলেই যে ভোট দিতে আসবে এর তো নিশ্চয়তা নেই। তাহলে সেখান থেকেও ভোটের পরিমাণ কমতে পারে। যদি নির্বিঘ্নে সবাই ভোট দিতে আসে সেক্ষেত্রেও ধরে নিতে হবে 30% থেকে কমে অন্তত 22 বা 21% ভোটাররা ভোট দিতে আসতে পারে। তাহলে এই 22, 23, 24, 25 বা সর্বোচ্চ 30% ভোটারদের ভোটের মধ্য থেকে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। তাহলে তারা কি জনপ্রতিনিধি হবে যারা 70% ভোটারদের ভোট পাবেন না বা তাদের মতামতের ভিত্তিতে নির্বাচিত হবেন না? সে নির্বাচন কেমন হতে পারে? 1986 সালে এরশাদ নির্বাচন করে কম্বাইন্ড অপোজিশন পার্টি করেছিলেন 70 দল নিয়ে, আসম আব্দুর রবের নেতৃত্বে। সরকার টিকতে পারেনি। 1996 সালে বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, টিকতে পারেননি। একটা দেশের 100% ভোটারের, বাংলাদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 12,61,90,900, 12,61,90,900। তো আমরা যদি ধরে নিই 12.5 কোটি, তাহলে তার ভিতর থেকে 30% ভোটাররা ভোটের সঙ্গে সংযুক্ত হবেন এ পর্যন্ত তথ্য। তাদের সবাই যে ভোট দিতে আসবেন তাও সঠিক না। আমরা ধরে নিতে পারি 25%। তাহলে 75% ভোটাররা বাইরে থাকবে। এই প্রক্রিয়ায় যে নির্বাচন, সেটা কি নির্বাচন হবে? যারা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলতেন দেশে, দেশের বাইরে, যারা দেশের ভিতরে কিছু এনজিও করে সাংঘাতিকভাবে গলাবাজি করতেন, কেউ বিভিন্ন আর্টিকেল লিখে সেখানে নানা তথ্য হাজির করতেন, তারা একবার ভেবে দেখেছেন আওয়ামী লীগের সঙ্গে সংযুক্ত
14 দলীয় জোট, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ন্যাপ, জাসদ, বাসদ সহ অন্যান্য সংগঠনের সব মিলে প্রায় 75% ভোটাররা এই নির্বাচনে ভোট দিতে আসবেন না। হাস্যস্কর নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, তারপরেও শঙ্কা আদৌ কি করতে পারবেন? কারণ এতগুলো মানুষ যে ভোটে যাবে না, সেই ভোট কেন্দ্র কি নিরাপদ থাকবে? সেই ভোটের ব্যালট কি নিরাপদ থাকবে? কুমিল্লার চান্দিনার এক নেতার বক্তব্যে শোনা গেল, তিনি বলছেন, আমরা আলাদা ব্যালট পেপার ছাপাবো, সেখানে ধানের শীষ প্রতীক থাকবে, যেটা ফেসবুকে ভাইরাল হয়ে ঘুরছে। সেভাবেও যদি করেন, তাহলে জিয়াউর রহমানের হ্যাঁ না ভোটের মতো যেন এমন না হয়ে যায় যে কোনো কোনো কেন্দ্রে ভোটের পার্সেন্টেজ 100-র পরিবর্তে 102, 103, 120 এমন না হয়ে যায়। এই নির্বাচন জনগণের ম্যান্ডেটের নির্বাচন হবে না। এই নির্বাচন আদৌ অনুষ্ঠিত হবে বলে অনেকেই বিশ্লেষকরা মনে করে না। কেউ কেউ তো মনে করেন আদৌ নির্বাচন হবে না, এবং তারা অনেক জোরালো যুক্তি উত্থাপন করেন। আবার দ্রুত ক্ষমতায় গিয়ে প্রধানমন্ত্রী হতে চান প্রবাসী এক নেতা এবং তার দল, আবার বাংলাদেশে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী এক দল। তারা গভীরভাবে ভেবেছেন তাদের সাপোর্ট, তাদের অংশগ্রহণমূলক লোকের সংখ্যা কত? অস্থির বাংলাদেশ আরো ভয়ঙ্কর অস্থিরতার দিকে যাচ্ছে। অপেক্ষা করুন আরো আপডেটের জন্য। ভালো থাকবেন সবাই।